পারফরমেন্স যাচ্ছে তাই, তবুও সমালোচনায় আপত্তি। সমর্থকদের পাশে চান শান্ত। দুঃসংবাদ, সাকিবের টি-20তেও হারালেন বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা। বিশ্বকাপ জার্সি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনায় কান দেওয়ার সময় নেই বিসিবির, বলছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। দল ভালো করলেই খুশি বোর্ড। বিশ্বকাপের ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে হামলার হুমকি জঙ্গি গোষ্ঠী আইএসের। সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের আশ্বাস আয়োজকদের, সতর্ক আইসিসিও। প্রিমিয়ার লিগ ফুটবলের শেষ দিনেও দাপট মোহামেডানের। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে 14 বছর লিগে রানার্স আপ আলফাজের দল। এবং চাইনিজ তাইপের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য আছে বাংলাদেশের, বললেন সাবিনা। সাফের আগে আত্মবিশ্বাস বাড়াতে আরও ম্যাচ আয়োজনের প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। যোগ্যতার মানদণ্ডে অংশ নেয়া সবকটা টি-20 বিশ্বকাপে শতভাগ ব্যর্থ। তারপরও দলের সমালোচনা চান না টাইগার অধিনায়ক। তার আত্মবিশ্বাস একেবারে তলানিতে, তাই এবারও কোনো কিছু প্রত্যাশা না করার অনুরোধ শান্তর। অধিনায়কত্ব গর্বের হলেও বাড়তি দায়িত্বের চিন্তা নিতে নারাজ এই টপ অর্ডার ব্যাটসম্যান। দ্য গ্রিন রেড স্টোরির ব্যানারে একে একে মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপের স্কোয়াডের সদস্যরা। তামিম, হৃদয় কিংবা ফিজ রিশাদরা সেখানে নিজেদের লক্ষ্যের কথা জানালেও বাড়তি আগ্রহ ছিল টাইগার অধিনায়ককে ঘিরে। অধিনায়ক আসলেন, সাক্ষাৎকার দেশ ছাড়ার আগে নেওয়া হলেও বর্তমান প্রেক্ষাপটে তা যেন আরও প্রাসঙ্গিক। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপেও ভরাডুবির শঙ্কা স্পষ্ট। নাজমুল হোসেন শান্ত তাই বেশ আগেভাগেই করে রাখলেন সমালোচনা না করার অনুরোধ। দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন, এটা তো একটা বাড়তি অনুপ্রেরণা। ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। একে একে নবমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় বাংলাদেশ। তবে এখনও একটা নকআউট ম্যাচ খেলার যোগ্যতা হয়নি টাইগারদের। আর এবার আত্মবিশ্বাসে এমনই ঘাটতি যে কোনো লক্ষ্যই নেই। এগিয়ে যেতে তার চাওয়া ছোট ছোট উন্নতি। এক্সপেকটেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেশার আমার কাছে মনে হয়। সো প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। নিজের কাজটা ঠিকমতো করাটা ইম্পর্টেন্ট। যার যে রোল, ওই রোলটা ঠিকভাবে আমরা পালন করছি কিনা সেই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি এই ছোট ছোট জিনিসগুলো যদি ঠিকভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় ডিফারেন্ট রেজাল্ট হবে। সিনিয়র জুনিয়রের মিশেলে টাইগার ড্রেসিং রুম। শান্তর দাবি, যেখানে বোঝাপড়াটা দারুণ সবার মাঝে। অভিজ্ঞ সাকিবের কাছে আবদার আছে, রিয়াদকেও পরামর্শকের ভূমিকায় দেখতে চান টাইগার অধিনায়ক। তাদের তো ক্যাপ্টেন্সি করারও একটা অভিজ্ঞতা আছে। সো আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয়, তার অবশ্যই আমাকে করবেন। সোফার অলরেডি করছেন। অনেক সময় কোনো জায়গায় যদি আমার কোনো সাজেশনের প্রয়োজন হয়, তারা এগিয়ে আসেন। সো ওয়ার্ল্ড কাপে এরকম এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি। নিজের প্রথম বিশ্বকাপে অধিনায়কত্বের অপেক্ষায় থাকা শান্ত দারুণ রোমাঞ্চিত। অবশ্য এই গুরুদায়িত্বের চিন্তা মাথায় নিয়ে আপাতত বাড়তি চাপ নিতে নারাজ এই টপ অর্ডার ব্যাটার। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব হারালেন সাকিব আল হাসান। ওয়ানডে টেস্টের পর এবার টি-20 র্যাঙ্কিংয়েও নিজের মসনদ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের প্রভাব পড়েছে অন্যদের র্যাঙ্কিংয়েও। তানজিদ তামিম এবং মুস্তাফিজ ছাড়া কম বেশি পিছিয়েছেন সবাই। কারো কাছে তিনি সুপারম্যান, কারো কাছে সুপার হিউম্যান। আর এক ভক্তের জবানিতে একটা সময় বাংলাদেশের ক্রিকেটে যাকে ভাবা হতো শুধুই একটা নক্ষত্র, সময়ের পরিক্রমায় দেখা গেল তিনি নিজেই একটা ক্রিকেট আকাশ। সাকিব আল হাসান। কিন্তু দিন শেষে আকাশের নক্ষত্রেরও পতন হয়। আর সাকিব তো রক্ত মাংসের মানুষ, তারও শেষ আছে। যার শুরুটা হয়তো হয়ে গেল এই টি-20 বিশ্ব আসর থেকেই। এবার যে বিদায় বলার পালা।
বিশ্বকাপ এখনো শুরু হয়নি, তার আগেই এই আলোচনা অনেকটা অবান্তর মনে হতে পারে, কিন্তু আইসিসি র্যাঙ্কিং বলছে বিশ্বকাপের আগেই শুরু হয়ে গেছে সেই শেষের শুরু। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত শেষ র্যাঙ্কিংয়ে নিজের মসনদ হারিয়েছেন মিস্টার 75। ওয়ানডে টেস্টের পর এবার টি-20 অলরাউন্ডারের সেরার খেতাবটাও চলে গেল সাকিব আল হাসানের। সংক্ষিপ্ত সংস্করণের সেরা অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। গেল মাসে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীনই একবার শীর্ষস্থান থেকে ছিটকে যান সাকিব, পরে আবার সিরিজের মাঝপথেই ফিরে আসেন নিজের পুরানো জায়গায়। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আল হাসান। 3 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন মাত্র 1টি আর রান 36, আর এ কারণেই 5 রেটিং হারিয়ে র্যাঙ্কিংয়ের 2-এ এখন সাকিব। তার রেটিং পয়েন্ট 223, শীর্ষে থাকা হাসারাঙ্গার রেটিং 228। যদিও এই সিরিজে ক্রিকেট দুনিয়ায় অমরত্ব পাইয়ে দিয়েছে তাকে। 700 উইকেট এবং 14,000 রানের ক্লাবে বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন বাংলাদেশের জান। বিশ্বকাপের আগে এই র্যাঙ্কিংয়ের অবনমন কিছুটা হলেও ধাক্কা দেবে টাইগারদের মননে, কারণ সাকিব যে শুধু একা নন, পিছিয়েছেন শান্ত লিটনরাও। এলকেডি 5 ধাপ পিছিয়ে আছেন এখন 40 নম্বরে, 44-এ আছেন টাইগার অধিনায়ক শান্ত। তবে 34 ধাপ এগিয়ে শীর্ষ 100-তে জায়গা পেয়েছেন তানজিদ তামিম, তার অবস্থান 84। 12 ধাপ এগিয়ে 60-এ আছেন তাওহিদ হৃদয়। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে সিরিজে 10 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। এই পারফরমেন্সের পর র্যাঙ্কিংয়ে 2 ধাপে গিয়ে এখন 23 নম্বরে সাতক্ষীরা সাইনাইট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হলেও সেগুলো নিয়ে ভাবার সময় নেই ক্রিকেট বোর্ডের। জাতীয় দল বিশ্বকাপে ভালো করলেই এইসব আলোচনা শেষ হয়ে যাবে বলে বিশ্বাস বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর। আপাতত বিসিবির মাধ্যমে টাইগারদের অফিসিয়াল জার্সি বিক্রির পদ্ধতি না থাকলেও ভবিষ্যতে নিজেরাই জার্সি বিক্রির চেষ্টা করবেন বলে জানান তিনি। আমার কাছে জার্সির ডিজাইন কি সেটা অনেক বেশি মুখ্য বিষয় আমার কাছে কখনো ছিল না, এখনও নয়, ভবিষ্যতেও থাকবে না। বিকজ আমার যেটা আছে সেটা হচ্ছে টিমটা বাংলাদেশ। সো আমরা যে জার্সি পরেই খেলবো এটা বাংলাদেশের রিপ্রেজেন্ট করবে। সো বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করবে তখন এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি মাইনে রাখবে না, যে আমরা কোনটা পরে খেললাম বা সেটা দেখতে কেমন দেখা গেল সোশ্যাল মিডিয়ায় বাকি সবাই কে কী বললো। ব্যাপার হচ্ছে যে যারা এই জার্সিটা পরে খেলবে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, এবং বিশ্ব মঞ্চে যদি তারা ভালো পারফর্ম করতে পারে তাহলে এই যে দেখছেন যে কথাগুলো আসে বিভিন্ন সময়, এগুলো আসলে ওইভাবে মাথায় নিয়ে চলার মতো আসলে সুযোগ বা সময় আমাদের হয় না। আমাদের আসলে যেটি হয়েছে যে আমাদের বাংলাদেশ দল এত বেশি ম্যাচগুলো, এত বেশি ব্যাক টু ব্যাক সমস্ত টুর্নামেন্ট, সব খেলাধুলার জন্য এত বেশিভাবে এঙ্গেজ ছিল যে আয়োজন করে অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমাদের সবসময় সেগুলো আমরা করে উঠতে পারি না। আর জার্সি বিসিবির মাধ্যমে পাওয়ার কথা যেটি বলছেন সেটি এখনও বিসিবির মাধ্যমে পাওয়ার ব্যবস্থাটা আমরা শুরু করে কমপ্লিট করতে পারিনি, আমাদের এটা পরিকল্পনায় আছে। বিশ্বকাপের পর টেস্ট সিরিজগুলো বিবেচনায় রেখে বাংলাদেশ টাইগার্স দলে ডাকা হয়েছে সাদা পোশাকের ক্রিকেটারদের। পরবর্তীতে এই স্কোয়াডে যুক্ত হবেন আরও 35 ক্রিকেটার, জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। পাকিস্তানের বিপক্ষে এই টিমের সিরিজ আয়োজন হবে অস্ট্রেলিয়ায় বলেও জানান তিনি। তাছাড়া নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলবে বাংলাদেশি দল গড়া হবে এইচপি ও বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের নিয়ে। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে এখন জাতীয় ক্রিকেট দল, তবে ঘরের মাটিতে ব্যস্ত সময় পার করছে ছায়া জাতীয় দল। বিশ্বকাপের পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে টাইগারদের টেস্ট সিরিজ, তাই সাদা পোশাকের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত রাখছেন বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। টেস্ট খেলা বেশিরভাগ ক্রিকেটার এখন বাংলাদেশ টাইগার্সে অনুশীলন করলেও স্কোয়াডটা আরও লম্বা হবে। পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হবে আরও বেশ কিছু ক্রিকেটার। যেহেতু টেস্ট ম্যাচ সামনে আছে তো ওইটাকে বেস করে একটা গ্রুপ এখন করছে, বাট এখানে কিন্তু আরও 30-35 জনের মতো একটা বড় লিস্ট আমাদের রয়েছে, এবং টাইম টু টাইম ওরাও সবাই এসে জয়েন করবে টাইগার্সের সাথে। এবং এটা প্রায়োরিটি বেসিসে করা হবে। টেস্ট ছাড়াও এ বছর রয়েছে বাংলাদেশ দলের সফর। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্গার ভার্সন ও টি-20 সিরিজ খেলবে এ দল। তাই সফরগুলোর জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখতে এইচপি এবং বাংলাদেশ টাইগার্সকে প্রস্তুত রাখতে চায় বিসিবি। এবছর 3টা এ টিমের সিরিজ রয়েছে, একটা বাংলাদেশে হবে, একটা অস্ট্রেলিয়া হবে, আর একটা পাকিস্তানে হবে এবং আরেকটা
এশিয়া কাপ। তো যদিও এগুলো একটা এইচপির, কিন্তু আসলে যেহেতু কোনো এজ ব্যারিয়ার নেই, আমরা চেষ্টা করব যে ওখানে লঙ্গার ভার্সনগুলো যেন আমাদের এই টিমের প্লেয়াররা খেলতে পারে। বাংলাদেশে একটা আপনার প্রপার এ টিম সিরিজ আছে, তো সেটাতে তো আসলে ওয়ানডে থাকবে, 4 দিনের ইয়ে থাকবে। ওটা হচ্ছে নিউজিল্যান্ড আসছে আমাদের দেশে আর কি। বিশেষ একটা ব্যবস্থা রাখা হয়েছে এ দলের জন্য। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা ছিল ঘরের মাটিতে, তবে সেটা আয়োজন করা হবে অস্ট্রেলিয়াতে। এটা আমাদের জন্য সব খুব বড় একটা সুযোগ। লাঙ্গার ভার্সন হবে যেহেতু অস্ট্রেলিয়ান কন্ডিশনে। এখনো পর্যন্ত আমরা যেহেতু অস্ট্রেলিয়াতে টেস্ট খেলিনি, ইভেন কোনো লাঙ্গার ভার্সন ম্যাচ আমার জানা মতে এখনো খেলা হয়নি। তো এই একটা বড় সুযোগ যে অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা, তো তাহলে আসলে প্লেয়ারদের জন্য সুবিধা হবে। জাতীয় দলের পাশাপাশি এ দলও থাকবে বেশ ব্যস্ত, তাই ক্রিকেটারদের ফিট রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দল বাড়ায় এবার টি-20 বিশ্বকাপে বেড়েছে অঘটনের সম্ভাবনাও। প্রস্তুতি ম্যাচে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আইসিসির সহযোগী দেশগুলো। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের সিরিজ হারের পর নেদারল্যান্ডসের কাছে হোঁচট খেয়েছে শ্রীলঙ্কাও। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের 20 রানে হারিয়ে বাংলাদেশকেও সতর্কবার্তা দিয়ে রাখলো ডাচম্যানরা। বাংলাদেশ এবারের বিশ্বকাপে ঠিক কয়টা ম্যাচ জিতবে? ডি গ্রুপে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা কঠিন। বাকি থাকা 2 সহযোগী দেশ নেদারল্যান্ডস কিংবা নেপালও আপাতত দিচ্ছে না কোনো প্রকার স্বস্তি। এমনিতে গ্রুপ পর্ব পার করাটাই যে দলের একমাত্র লক্ষ্য, সেখানে টাইগারদের চোখ রাঙানি দিচ্ছে ছোট দলগুলো। আলাদা করে বললে নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচেই যারা আগাম সতর্কবার্তা দিয়ে রাখছে। লর্ডার হিলে গা গরমের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল ডাচম্যানরা। আন্ডারডগ তকমা সঙ্গে নিয়েই পিওর টি-20 ক্রিকেট উপহার দেয় এই দলটা। লঙ্কানদের বিপক্ষে আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে জমা করে 161। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে কৌশলগত কারণে অধিনায়ক হাসালাঙ্গা হাত না ঘোরালেও বাকিরা দিয়েছে নিজেদের সর্বোচ্চটা। তবে ওই রান তারা করতে পারেনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কান টপ অর্ডার ধসিয়ে দারুণ এক জয় তুলে নেয় অরেঞ্জ আর্মি। শ্রীলঙ্কার হোঁচটেও অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ নেই টাইগার সমর্থকদের। একই গ্রুপে নেদারল্যান্ডস থাকায় বাড়তি দুশ্চিন্তা যোগ হচ্ছে টাইগার শিবিরে। বিশেষ করে লঙ্কানদের বিপক্ষে তাদের টিম এফোর্ট দ্বিতীয় পর্বে ওঠার মতো ছোট লক্ষ্যটাও জটিল করে দিয়েছে। আগামী 13 জুন কিংসটাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার 8-এর দৌড়ে টিকে থাকতে এর আগে অন্তত একটি জয় পেতে হবে শান্ত বাহিনীর। তবে লঙ্কান বা প্রোটিয়া বধ সম্ভব হলেও 2 সহযোগী দেশের বিপক্ষেও থাকছে হারের শঙ্কা। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ডাচ বাধায় ভাঙন ধরেছিল টাইগার শিবিরে। সে ক্ষত এখনো দগদগে। 20 ওভারের ফরম্যাটে আরও নড়বড়ে বাংলাদেশ ডাচ পরীক্ষায় পাশ করতে পারবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। অবশ্য পাশ না করলেও তো খুব একটা চিন্তার কিছু নেই, কারণ ওই যে টি-20তে তো বড় দল কিংবা ছোট দল বলে কিছু নেই। সাব্বির মিথুন, সময় সংবাদ। প্রথমবারের মতো প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের শিরোপা জিতেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। পিরোজপুরের সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কে 187 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। পূর্ব বাসাবো স্কুলের দেয়া 287 রানের জবাবে মাত্র 99 রানে গুটিয়ে যায় কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। 148 রান করে ম্যাচ সেরা সিফাত শাহরিয়ার সামি। সোনালী একটা ট্রফি, সঙ্গে দেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা ও জাতীয় দলের মুশফিক, মিরাজ, জাকিরদের মতো ক্রিকেটারদের সঙ্গে দেখা করা। একই দিনে এতগুলো স্বপ্ন পূরণ এই ক্ষুদে ক্রিকেটারদের। এছাড়া প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচটাতেও ছিল বেশ রোমাঞ্চ। স্কুল ক্রিকেট একটা ক্রিকেটারের হাতে খড়ি হয় এই টুর্নামেন্টের মাধ্যমেই। ক্রিকেট বিশ্বের বড় বড় দলগুলো বেশ গুরুত্ব দেয় এই টুর্নামেন্টকে, কেননা এখান থেকে উঠে আসে অনেক প্রতিভাবান খেলোয়াড়। তবে ভিন্ন চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। প্রতি বছর এই টুর্নামেন্টে অংশ নেয় দেশের 64 জেলার 350টিরও বেশি বিদ্যালয়। বিসিবি চাইলে এখান থেকে খুঁজে পেতে পারে অনেক প্রতিভা, তবে এই সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারে না বোর্ড।
হারিয়ে যায় অনেক ক্রিকেটার। যদিও এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে বোর্ডকর্তারা। স্কুল ক্রিকেটের এই আসরকে গুরুত্ব দিয়ে করা হয়েছে টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারও। মিরপুরের মতো এই হোম অফ ক্রিকেট যেটা গ্রাউন্ড, এইখানে যদি ইন্টারন্যাশনাল একটা মাটিতে যদি ওরা খেলার সুযোগ পায়, তাহলে ওদের যে ইচ্ছাটা বা ওদের যে আগ্রহটা সেটা আরও বৃদ্ধি পাবে। এবং আপনি দেখেছেন যে আমাদের এটা টেলিকাস্ট হয়েছে। সো এই যে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, প্রতিটা ছেলে যারা খেলছে তাদের পরিবারের সবাই দেখতে পাচ্ছে, এটাও কিন্তু তাদেরকে বহুমাত্রায় উৎসাহিত করে। এদিকে ফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 41 রানেই 6 উইকেট হারায় কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। সম্ভাবনা জাগে 100 রানের আগেই অল আউট হয়ে যাওয়ার। তবে সেখান থেকে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন সিফাত শাহরিয়ার সামি। লড়াই করেছেন একাই, 115 বলে খেলেছেন 148 রানের দুর্দান্ত এক ইনিংস। তার ওই রানের উপর ভর করেই 286 রানের সংগ্রহ পায় কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। জবাবে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র 99 রান করতে পেরেছে সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। হ্যাট্রিক সহ 4 উইকেট নেন পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ হুসাইন। 148 রান করে ফাইনালের ম্যাচ সেরা সিফাত শাহরিয়ার সামি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 148 রানের অনবদ্য এক ইনিংস খেলার পর ফিল্ডিংয়ের সময় হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন সিফাত শাহরিয়ার সামি। থাকতে পারেননি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও, যদিও ট্রফিটা তাকেই উৎসর্গ করেছেন দলের কোচ ও সতীর্থরা। এছাড়া এমন ইনিংস খেলার পর মুশফিকুর রহিমের কাছ থেকে গ্লাভস উপহার পেয়েছেন সিফাত। এই দিনটা সিফাত ভুলবেন না কখনোই। হোম অফ ক্রিকেটে খেলেছেন নায়কচিত এক ইনিংস, দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন করেছেন নিজের স্কুলকে। তবে 148 রানের অনবদ্য ইনিংসের পর ফিল্ডিংয়ে নেমে হিটস্ট্রোকে হাসপাতালে যেতে হয় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের এই ক্রিকেটারকে। মিরপুর স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের ফাইনালের তারকার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে গ্লাভস উপহার দিয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে হিটস্ট্রোকের কারণে থাকতে পারেননি দলের ট্রফি সেলিব্রেশনে, যদিও ট্রফিটা তাকেই উৎসর্গ করেছেন দলের কোচ ও সতীর্থরা। শুনিয়েছেন এ পর্যন্ত আসার গল্পটাও। ওকে খুব মিস করতেছি আমরা, ও নাই এখানে, ওর জন্য একটা বড় স্কোর হয়েছে, আমরা হয়তো ওর জন্য জিততে পারছি। প্রত্যেকটা খেলাই আতঙ্ক ছিল, আনন্দ ছিল, বিনোদন ছিল, সব ধরনের ছিল আমার এই টুর্নামেন্টের সবগুলো খেলাতেই। তো শেষ পর্যন্ত এত রোমাঞ্চকর যে ফাইনালের মঞ্চটা হয়ে যাবে আসলে বুঝতেই পারি নাই। দেশের 352টি বিদ্যালয় নিয়ে আয়োজিত হয় এবারের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে লড়াই করেই এই শিরোপা জিতেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, যার কৃতিত্ব পুরোটাই বিদ্যালয় কর্তৃপক্ষকে দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে বিসিবি আয়োজিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্যের পেছনে আমি মনে করি আমাদের স্কুলের গভর্নিং বডি, আমাদের প্রিন্সিপাল সহ শিক্ষকরা সবসময় সহযোগিতা করে। ছাত্র জীবনে তো আমরা খেলেছি একসময়, তাই না? আমাদের একটা বিশাল খেলার রাজত্ব ছিল। এখনকার ছেলেমেয়েদের কিন্তু এটা নেই। আমি খুব অনুভব করি যে এখনকার ছেলেমেয়েরা যে মোবাইল আসক্তি, তারপরে মাদক আসক্তি বা পরিবার থেকে একটা বিচ্ছিন্ন ওই যে কিশোর গ্যাং, এই সবগুলোর পেছনে আমার মনে হয় যে তাদের মেধা এবং শ্রমটাকে পজিটিভ কোথাও দেওয়ার সুযোগ পাচ্ছে না, তার এনার্জিটাকে বার্ন করতে পারছে না। এদিকে এমন শিরোপা জয়ের পর বড় স্বপ্ন দেখছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। ক্রিকেটের মতো সব খেলাতেই বিদ্যালয়কে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চায় তারা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর। সাফ চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাস বাড়াতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার বিকল্প নেই। চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ এক্ষেত্রে আদর্শ প্রস্তুতির মঞ্চ, এবং সামনে এমন প্রতিপক্ষের সঙ্গে আরও বেশি ম্যাচ খেলার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। তাইপের শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য আছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। একটা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ এবং সেখান থেকে পাওয়া ইতিবাচক ফল দলের আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দেয় তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল নারী দলের গেল সাফ চ্যাম্পিয়নশিপ জয়। আবারও যখন দরজায় কড়া নাড়ছে নারীদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর, আবারও পুরনো কৌশলে বাফুফে। সাফের জন্য ভালো প্রস্তুতি নিতে এই উইন্ডোতে চাইনিজ তাইপেকে পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের বিচারে যারা লাল সবুজদের চেয়ে ঠিক 100 ধাপ উপরে। প্রতিপক্ষ যথেষ্টই শক্তিশালী, তাই সমীহের ঘাটতি নেই টিম ম্যানেজমেন্টের। তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাস বাড়াতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার বিকল্প নেই বলে মত তাদের। আমাদের মেয়েরা তাদের যে কোয়ালিটি, ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, এই জিনিসগুলি
তারা যদি ধরে রাখতে পারে। সাব টুর্নামেন্টে যাব এখনও 4 মাস বাকি আছে এবং এই 4 মাসের মধ্যে এই টাইপের আরও শক্তিশালী দলগুলিকে দেশে এনে অথবা আমরা বিদেশে যেয়ে যাতে তাদের সাথে খেলতে পারি সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা। কারণ আমাদের মেয়েদের এখন উচিত শক্ত শক্ত দলের সাথে খেলে তাদের এক্সপিরিয়েন্সটা গ্রো করা। বেসিক্যালি কিন্তু র্যাঙ্কিং কোনো ইস্যু হওয়ার কথা না, যে ওই দিনটা এবং ওই সময়টা যদি পারফরমেন্স গ্রো করতে পারে, পারফরমেন্স দেখাইতে পারে প্রপারটা, তারা স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে, আমার মনে হয় র্যাঙ্কিং কোনো ভ্যারি করে না, রেজাল্ট চলে আসার সম্ভাবনা অনেক থাকে। টিম যে উজ্জীবিত আছে এটার প্রমাণ মাঠেই হয়ে যাবে এবং বাংলাদেশ কিন্তু ভালো অবস্থায় আছে, সাব এজ লেভেল সব কিছু চ্যাম্পিয়ন নিয়ে আসতেছে, সেই ধারাবাহিকতা মনে হয় তাদের মেন্টালিটি কাজ করবে। হতে পারে আমাদের দলে এবার কিছু নতুন ফুটবলার আছে, তবে ওদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আমি আশা করছি ভালো খেলেই সাফের প্রস্তুতি নিতে পারবো। আপাতত চাইনিজ তাইপের সঙ্গে 2 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এজন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বয়স ভিত্তিকে ভালো করে মূল দলে জায়গা করেছেন অনেকেই। তবে ইনজুরির কারণে কঠিন এই ম্যাচ দুটোই মারিয়া মান্ডা এবং কৃষ্ণা রানী সরকারের মতো ফুটবলার পাবে না লাল সবুজ। সবার চেষ্টা থাকবে ভালো, এবং মেয়েরাও নতুন নতুন প্লেয়ার আছে, তাদেরকেও উজ্জীবিত করবে বলে আমার মনে হয়। আর পাশাপাশি এইসব ভালো ভালো টিমের সাথে খেলাটাই হচ্ছে এখন আমাদের দরকার। সো সবকিছু মিলিয়ে প্রস্তুতি বেশ ভালোই আছে। অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে আরও কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে কাবাডির খবর। বঙ্গবন্ধু কাপ 2024 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে সেমিফাইনালের পথে বাংলাদেশ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টে টানা 3য় জয় তুলে নিয়েছে লাল সবুজ। ইন্দোনেশিয়াকে 59-19 পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলার লক্ষ্য বাংলাদেশের। তবে জাতীয় খেলাকে বাঁচিয়ে রাখতে কাবাডির দিকে সবাইকে এগিয়ে আসার আহ্বান ম্যাচ সেরার পুরস্কার জেতা মিজানুর রহমানের। জমে উঠেছে বঙ্গবন্ধু কাপ 2024 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় ছেড়ে কথা বলছে না কেউ কাউকে। তবে টুর্নামেন্টে ভিন্ন মাত্রা যোগ করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। জিতে চলেছে টানা ম্যাচ। এদিন ম্যাচের শুরু থেকে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ জুড়ে বাংলাদেশ এতটাই প্রভাব বিস্তার করে খেলেছে যে লাল সবুজের পয়েন্ট যখন 25 তখন মাত্র 1 পয়েন্টে এশিয়ান দেশটি। প্রথমার্ধেই আরদুজ্জামান, মিজানুর, আলামিনরা 35-2 পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও নিজেদের ধারাবাহিকতা বজায় রাখে আব্দুল জলিলের শিষ্যরা। ইন্দোনেশিয়াকে 5টি লোনা সহ 59-19 পয়েন্টে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করে। প্রথম ম্যাচের ধারাবাহিকতা রেখে আজও ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। তরুণ এই রেইডার প্রতিপক্ষের কাছ থেকে আনেন 18 পয়েন্ট। সবাই আজকে অনেক ভালো খেলতে পারছে, কারো দিক থেকে কোনো ভুল হয়নি। অবশ্যই শিরোপা আমাদের কাবাডির জন্য অনেক দরকার। ইনশাল্লাহ আমরা এবার চতুর্থবারের মতো কাবাডি যদি চ্যাম্পিয়ন করতে পারি, ইনশাল্লাহ কাবাডি অনেক সামনে এগোবে এই আশা করি। এদিকে ক্রিকেট, ফুটবলের মতো দেশের জাতীয় খেলা কাবাডির প্রতিও বিশেষ নজর দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এই রেইডার। ফেডারেশন আমাদের যতটুকু সম্ভব পাশে আছে, সাপোর্ট দিতেছে। তারপরেও একজন প্লেয়ার হিসেবে আর একটু বেশি কিছু আশা করতেই পারি আমরা। ক্রিকেট দেখেন, ফুটবল দেখেন, এখানে অনেক টাকা অনেক পয়সা, কিন্তু কাবাডিতে সেই হিসাবে একটু কম। এটা ইনশাল্লাহ স্যারেরা অনেক চেষ্টা করতেছে, ইনশাল্লাহ সামনে হয়ে যাবে। টানা 2 জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল ইন্দোনেশিয়া। 3 ম্যাচে তাদের পয়েন্ট 4। অন্যদিকে এর আগে 2 ম্যাচে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ। তাতে 3 ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট এখন 6। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। 2022 কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থনে জার্সি গায়ে সংবাদ উপস্থাপনা করেন সময় টেলিভিশনের উপস্থাপক। সংবাদ উপস্থাপকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাতে বিশেষ এক উদ্যোগ নেয় বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস। আর্জেন্টিনার জাতীয় দিবসে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় সংবাদ উপস্থাপক তাজিন খন্দকারকে। আকাশী নীলদের জন্য আগামীতেও এমন সমর্থনের প্রত্যাশা বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের। 2022 ফিফা বিশ্বকাপ। পুরো বিশ্ব যখন বিশ্বকাপ ফুটবলে বুঁদ, তখন একই চিত্র বাংলাদেশেও। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে দূরত্বটাও যেখানে হয়নি বাধা। 17,000 কিলোমিটার দূরত্ব ছাপিয়ে বাংলাদেশ আর্জেন্টিনা গলা মিলিয়েছে একই সুরে। মেসি, ডি মারিয়াদের সমর্থনে বাংলাদেশ হয়ে ওঠে একখণ্ড আকাশী নীল। প্রিয়
দলের সমর্থনে সাধারণ দর্শক থেকে শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক গায়ে জড়িয়েছেন নীল সেই জার্সিটা। বিশ্ব চ্যাম্পিয়নদের সমর্থনে সংবাদ উপস্থাপকের সেই উদ্যোগ বাংলাদেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যম ডারিও ওলে, টিউওয়াইসি স্পোর্টস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে সেই মুহূর্ত। আকাশী নীলের দেশে বাংলাদেশ নিয়ে তৈরি হয় ভিন্ন এক আবহ। এবার বিশ্ব চ্যাম্পিয়নদের সমর্থনে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাস। আর্জেন্টিনার জাতীয় দিবসে বিশেষ এক সংবর্ধনা দেওয়া হলো সময় টেলিভিশনের সংবাদ উপস্থাপককে। দূতাবাসের অনুষ্ঠানে বিশ্ব চ্যাম্পিয়নদের 3 তারকা সমৃদ্ধ জার্সি উপহার সহ বিশেষ সংবর্ধনা দেওয়া হয় তাকে। জার্সি পরা সেই সংবাদ উপস্থাপনার বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরা হয় জায়ান্ট স্ক্রিনে। এমন উদ্যোগে বাংলাদেশ আর্জেন্টিনার ফুটবল প্রীতি বিশ্ব দরবারে ফুটে উঠেছে বলে বিশেষ ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত H.E. মার্সেলো চেসা। সামনেও এমন সমর্থনের প্রত্যাশা তার। বিশ্বকাপ তার এমন উপস্থাপনা আর্জেন্টিনার সবাইকে মুগ্ধ করেছে। আমাদের অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল তাকে বিশেষ কোনো সংবর্ধনা দেওয়ার। এবার আমরা সেই সুযোগ পেয়েছি, তাই আমরা সেটা হাতছাড়া করতে চাইনি। তাজিনকে অনেক ধন্যবাদ তার এমন উদ্যোগের জন্য। আমি আশা করি আর্জেন্টিনা বাংলাদেশের সম্পর্ক এভাবেই এগিয়ে যাবে। আর এ ধরনের আয়োজনের মাধ্যমে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের ফুটবলীয় সম্পর্ক আরো দৃঢ় হবে বলে প্রত্যাশা কৃষি মন্ত্রী আব্দুস শহীদের। শুধু তাই নয়, বাংলাদেশের ফুটবল উন্নয়নে আর্জেন্টিনা থেকে সহযোগিতা পাওয়ার বিষয়েও প্রত্যাশী তিনি। আর্জেন্টিনার কাছ থেকে আমরা ক্রীড়া বা ফুটবলের খেলাধুলার যে সমস্ত কৌশল আছে সেগুলোর জন্য প্রশিক্ষণ নেওয়ারও তাদের কাছ থেকে সুযোগটা আমরা নিতে পারি। তারাও কৃষিতে কিন্তু খুবই ভালো কাজ করতেছে। তাদেরটা যে আমাদের চেয়ে আরও ভালো হয়, আমরা অবশ্যই সেই নীতি, তাদের কৌশল, তারপরে বিজ্ঞান আমরা অনুসরণ করতে চেষ্টা করব। পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন এই অনুষ্ঠানে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। এবারে হকির খবর। দেশের হকিতে আবারও শুরু হতে যাচ্ছে পিটার গেরহার্ড অধ্যায়। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তাকে 1 বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে ফেডারেশন। এরই মধ্যে 4 বছরের একটি ডেভেলপমেন্ট পরিকল্পনা ফেডারেশনে উপস্থাপন করেছেন জার্মান এই কোচ। এই পরিকল্পনা বাস্তবায়ন করে এশিয়া কাপে ভালো করার লক্ষ্য হকি ফেডারেশনের। দেশের একদল হকি খেলোয়াড় দাপিয়ে বেড়াচ্ছে জার্মান, নেদারল্যান্ডস, পোলিশ লিগ। শুনতে অবাক করা হলেও এমনই পরিকল্পনা হাতে নিয়েছে হকি ফেডারেশন। আর এজন্য জার্মান মাস্টার মাইন্ড পিটার গেরহার্ডকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে নির্বাহী কমিটি। দেশের হকির মান উন্নয়নে খেলোয়াড়দের ইউরোপের লিগে খেলার প্রাধান্য দিয়ে 4 বছরের একটি ডেভেলপমেন্ট পরিকল্পনা দিয়েছেন জার্মান কোচ। তবে ফেডারেশন এগোতে চায় ধাপে ধাপে, তাই আপাতত চুক্তিটা হতে চলেছে 1 বছরের জন্য। ইতিবাচক ফল পেলে বাড়ানো হবে চুক্তির মেয়াদ। ওরা যে এই চর্চার মধ্যে থাকবে, ওরা যে টেকনিকগুলো বিভিন্ন কোচের মাধ্যমে যে টেকনিকগুলো রপ্ত করবে, সে পাশাপাশি আমরা যখন সেইখানে উইকলি প্র্যাকটিস ম্যাচটাকে আমরা অংশগ্রহণ করব ফেডারেশনের আওতার মধ্যে নিয়ে এসে আমরা প্র্যাকটিস করে যে প্র্যাকটিস ম্যাচটা করব সেইখানে থাকাকালীন সম্পূর্ণ ফেডারেশন আন্ডার। আমার মনে হয় আমাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্স, কনফিডেন্স সকল কিছু গ্রো আপ হবে। এই প্ল্যানিংগুলো যদি শুরু করি একটা সময় রেজাল্ট আসবে। মূলত এশিয়া কাপ টার্গেট করে পরিকল্পনা করছেন পিটার গেরহার্ড। স্কাউটিং প্রক্রিয়ায় দেশের বিভিন্ন বিকেএসপি থেকে সংগ্রহ করা হবে খেলোয়াড়। একটা নির্দিষ্ট বয়সসীমা লক্ষ্য করে চলবে প্রতিভা সংগ্রহ। পরবর্তীতে তাদের নিয়ে কয়েক ধাপে ইউরোপের বিভিন্ন দেশে করা হবে ট্রেনিং এর ব্যবস্থা। আমার নির্দিষ্ট একটা পরিকল্পনা আছে। প্রথমত আমরা একটা দল নির্বাচন করব। এজন্য আমার 2 জন সহকারী কোচ লাগবে যারা আমার পরিকল্পনা মেনে কাজ করবে। খেলোয়াড়রা পুরো সপ্তাহ জুড়ে অনুশীলন করবে। একদিন তারা ম্যাচ খেলার সুযোগ পাবে, সেটা ইউরোপের বিভিন্ন দেশের ক্লাবের বিপক্ষে। এভাবে লম্বা সময় ধরে যদি আমরা চালাতে পারি তাহলে নির্দিষ্ট সময় পর ভালো ফল পাবো। হকি ট্রেনিংয়ে ফুটবলের দর্শন নিয়ে আসতে চান পিটার গেরহার্ড। পেপ গার্ডিওলা আর ইয়র্গেন ক্লপ তার পছন্দের কোচ। এই 2 মাস্টারমাইন্ডের ফর্মুলা অবলম্বন করে দেশের হকি এগিয়ে নেওয়ার লক্ষ্য জার্মান কোচের। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। আবারও দেশের ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শেষ দিনেও দাপট মোহামেডানের। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে 14 বছর পর লিগের রানার্স আপ হলো আলফাজের দল। 18 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে তারা। পুরো আসরে হেরেছে মাত্র 1 ম্যাচ, ড্র করেছে 8টিতে। গোপালগঞ্জে ম্যাচের 13 মিনিটে লিড নেয় আবাহনী। জামাল ভুঁইয়ার কর্নারে গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ব্রুনো রোচা।
ম্যাচে সমতা আনতে অবশ্য মোহামেডানকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। 29 মিনিটে উজবেক ফুটবলার মুজাফফরোভের কর্নারে বক্সের মধ্যে উড়ে আসা বল বিপদমুক্ত করতে পারেননি আবাহনীর ডিফেন্ডার মিলাদ শেখ। সুযোগটা লুফে নেন আরিফ, গোল করে সমতায় ফেরান মোহামেডানকে। 85 মিনিটে মোহামেডানের অধিনায়ক সুলাইমান দিয়াবাতে বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোল। অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে সেই আরিফের কল্যাণে আবাহনীকে 2-1 গোলে হারানোর উল্লাসে মাতে মোহামেডান। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পারফরমেন্স যাচ্ছে তাই, তবুও সমালোচনায় আপত্তি। সমর্থকদেরও পাশে চান শান্ত। দুঃসংবাদ সাকিবের টি-20তেও হারালেন বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা। বিশ্বকাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে হামলার হুমকি জঙ্গি গোষ্ঠী আইএসের। সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের আশ্বাস আয়োজকদের, সতর্ক আইসিসিও। ফুটবলের শেষ দিনেও দাপট মোহামেডানের। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে 14 বছর পর লিগের রানার্স আপ আলফাজের দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসীর সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। রাজিন, আপনাকে ধন্যবাদ। প্রবাসীর সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।